প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব। তোমাদের খেলার প্রস্তুতি কেমন চলছে? দৌড়ের পাশাপাশি অন্য যেসব ইভেন্ট তোমাদের খেলায় থাকবে সেগুলো প্রস্তুতিও নিশ্চয়ই নিচ্ছ। আজকে চলো ভার নিক্ষেপের প্রস্তুতি নেওয়া যাক। তোমাদের বিভিন্ন দল থেকে কে কে ভার নিক্ষেপ খেলায় অংশগ্রহণ করতে চাও এই বিষয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে চলো প্রস্তুতিতে যাওয়া যাক। প্র্যাকটিস সেশন তো হলো, এখন এই খেলাটা নিয়ে একটু আলাদা আলোচনা করে চলো। তোমরা যেই ভার বা বস্তু নিয়ে এই খেলায় প্র্যাকটিস করেছো তার ভার কেমন ছিল? কোন দলের অংশগ্রহণকারী কতদূর পর্যন্ত ভার নিক্ষেপ করতে পেরেছ? এই ভর যদি বিভিন্ন হয়, অর্থাৎ এই ভর যদি কম বেশি হয়, তাহলে কি এই দূরত্ব কম বেশি হবে? হলে কেন? এর উত্তর খোঁজার আগে বিভিন্ন ভরের কিছু বস্তু একইভাবে ছুঁড়ে দিয়ে দেখো। বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলো কি একই দূরত্বে গিয়ে পড়বে? কেন নয়? তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। আমাদের যে উত্তরটা আছে আমরা এই জায়গায় লিখব। চলো আমরা তাহলে উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো, বিভিন্ন ভরের বস্তু একই রকম জোরে ছুঁড়ে মারলে সেগুলোও একই রকম দূরে পড়ে না। এর কারণ হলো জড়তা। যার ভর বেশি তার জড়তাও বেশি। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে বলা হয় হলো জড়তা। কোনো বস্তুর জড়তা ভরের উপর নির্ভরশীল। তার মানে কোনো বস্তুর ভরটা যত বেশি হবে, মনে রাখবা ওই বস্তুর জড়তা তত বেশি হবে। যে বস্তুর ভর বেশি তার জড়তাও বেশি। যে বস্তুর জড়তা বেশি তাকে গতিশীল করা বা বেগ বৃদ্ধি করা বা বেগ হ্রাস করা অথবা বেগের পরিবর্তন করাটাও ততটা কঠিন। এরপরে বুঝতেই পারছো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ফলাফল কি দাঁড়াবে তা তার ভর এবং দুটার উপর নির্ভরশীল। আর এই দুটাকে একত্রে বোঝাতে ভরবেগ নামক একটা রাশি ব্যবহার করা হয়। ভরবেগের হিসাব করার জন্য কোনো বস্তুর ভর এবং বেগের মানকে গুণ করে এই গুণফলকে ব্যবহার করা হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভর এবং বেগের মানের গুণফল হিসাব করেই যদি কাজ চলে যায়, তাহলে ভরবেগ নামক আলাদা একটা রাশি কি প্রয়োজন? এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার জন্য তোমাদের অনুসন্ধানে পাঠ বই থেকে ভরবেগের ধারণা অংশটুকু নিজেরা ভালো করে পড়ে নাও। পড়া হয়ে গেলে বন্ধুদের সাথে আলোচনা করে দেখো। ভর এবং বেগের গুণফল দিয়েই যে সবসময় হিসাব করা সম্ভব হয় না, তা কি বুঝতে পেরেছ? তোমার ব্যাখ্যা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। চলো আমরা ভরবেগের যে ধারণাটা রয়েছে, ভরবেগ সম্পর্কিত যে প্রশ্নটা রয়েছে, আমরা এখানে লিখে ফেলবো এবং আমরা উত্তরটাকে দেখে নিই। তাহলে উত্তরটাই হলো, ভর ও বেগের গুণফলকে আমরা জানি ভরবেগ বলে। এটা আমরা বিজ্ঞান অনুসন্ধান বই আমরা ভরবেগ পড়ার সময় আমরা পেয়েছি। ভর এবং বেগের গুণফলকে মূলত নতুন যে রাশিটা, এটার নাম হলো গে ভরবেগ। আমাদের ধারণা হতে পারে, যেহেতু ভর এবং বেগ নামে দুটি রাশি আছে, তাই তাদের গুণফল দিয়ে আরেকটি নতুন রাশি সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। আমাদের দৈনন্দিন পরিচিত জীবনের জন্য ধারণা সত্যি, কিন্তু যখন কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছে যায়, তখন ভরবেগ আর শুধু ভর এবং বেগের গুণফল নয়। শুধু তাই নয়,
আলোর কণার বা ফোটন ভর শূন্য, কিন্তু তার ভরবেগ শূন্য নয়। এসব কারণে ভর এবং বেগ নামে দুটি আলাদা রাশি থাকা সত্ত্বেও তাদের গুণফল দিয়ে আরেকটি নতুন রাশি সৃষ্টি করার কোনো সৃষ্টি করার প্রয়োজন হয়। এখানে কোনোটা হবে না, সৃষ্টি করার প্রয়োজন হয়। এই উত্তরটাকে আমরা এখানে লিখে নিব। এরপর দেখে আমরা কি আছে, শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো। এবার অনুসন্ধানী পাঠ বইয়ের ভরবেগ হিসাব করার একটি উদাহরণ দেওয়া আছে। উদাহরণটি দেখো, বুঝতে পারো কিনা। এরপর নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করো। তোমরা সমস্যাটা কি আছে, তোমরা 50 কেজি ভরের তোমার 50 কেজি ভরের বন্ধু একটি 50 কেজি ভরের মোটরসাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে। তুমি কি ভরবেগ বের করতে পারবে? এই অ্যান্সারটিকে আমাদের এখানে লিখে রাখতে হবে। এই অ্যান্সারটির উত্তর, এই প্রশ্নের উত্তরটি আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী পার্টে আমরা দিয়ে দেব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।